ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভালো আছো সবাই। দুইজন জয়েন করেছো। কালকেই বলা ছিল যে আজকে সকাল 8টায় ক্লাস নেবো। হয়তো অনেকে ঘুমাচ্ছ। আচ্ছা, ঠিক আছে, ঘুমাক। আমরা শুরু করি তাহলে। আজকে আমরা শুরু করবো হচ্ছে সংস্কৃত প্রকৃতি প্রত্যয়। তাহলে আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে সংস্কৃত প্রকৃতি, সংস্কৃত কৃত প্রকৃতি, সংস্কৃত কৃত প্রকৃতি। অর্থাৎ সংস্কৃত ভাষা থেকে যে সকল শব্দ বাংলা ভাষায় এসেছে সেই শব্দগুলো যেগুলা কৃত প্রত্যয় যুগে গঠিত সেগুলোর নাম হচ্ছে সংস্কৃত কৃত প্রকৃতি। তাহলে সংস্কৃত কৃত প্রকৃতি চেনার ক্ষেত্রে আমাদেরকে একটু কষ্ট করে মনে রাখতে হবে এই ক্ষেত্রে বেশিরভাগ শব্দে যুক্ত ব্যঞ্জন থাকে। তাহলে এক্ষেত্রে এক্ষেত্রে বেশিরভাগ শব্দে এক্ষেত্রে বেশিরভাগ শব্দে কি থাকে? যুক্ত ব্যঞ্জন থাকে। এক্ষেত্রে বেশিরভাগ শব্দে কি থাকে? যুক্ত ব্যঞ্জন থাকে। তাহলে যদি দেখি আমরা বেশিরভাগ ক্ষেত্রে যুক্ত ব্যঞ্জন আছে, তাহলে এগুলাকে সংস্কৃত কৃত প্রত্যয় আমরা সাধারণত বলে থাকি। এছাড়া আমাদের কোনো কোনো শব্দের রেফ থাকে উপরে, কোনো কোনো শব্দে কি থাকবে? এই যেরকম রেফ থাকবে, রেফ থাকে। মানে যদি রেফ থাকে তবে তা পূর্বের ধ্বনির সাথে পূর্বের ধ্বনির সাথে পূর্বের ধ্বনির সাথে রিকার হিসেবে ব্যবহৃত হয়। তাহলে রিকার হিসেবে রিকার হিসেবে ব্যবহৃত হয় বা বসে, রিকার হিসেবে বসে। কিভাবে? আমি তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, দেখো। শব্দটা হচ্ছে দর্শন। তাহলে দেখো, তালবা শয়ের উপরে রেফ আছে। যখন তালবা শয়ের উপরে রেফ থাকবে, এই রেফটা তার আগের ধ্বনি কি আছে? আগের ধ্বনি আছে দ। এই দয়ের সাথে রিকার আকারে বসবে। তাহলে সেক্ষেত্রে এটা হয়ে যাবে দৃশ যোগ কি অন। আবার মনে করো দুইটা, যেমন ধর্ম, ধর্ম। দেখো ময়ের উপরে রেপ আছে। যখন ময়ের উপরে রেপ থাকে এই রেপটা আগের ধ্বনিতে রিকার হিসেবে আসে। তাহলে কি হবে? ধৃ যোগ ম। ম, ম তার উচ্চারিত হয় না? ধৃ যোগ ম। আচ্ছা, এর নাম হচ্ছে ধর্ম। ধৃ যোগ ম, এর নাম হচ্ছে ধর্ম। তাহলে এইভাবে আমাদের সংস্কৃত কৃত প্রত্যয় চিনতে হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছি। যদি তোমাদের, যেহেতু জয়েন করেছো 3জন, অনেকেই জয়েন করলে আমাদের লিখতে এবং কমেন্টস করতে দেরি হতো। 3জন জয়েন করেছো, লেখা শেষ করে ঝটফট উত্তর দিয়ে ফেলবা যে ডান।
লেখা শেষ হলে একটু ঝটফট কমেন্টস করে ফেলবে, ডান। ওকে, মোহাম্মদ আক্তার, ডান। তাহলে তো আশা করি তিনারও হয়তো বা লেখা শেষ। তাহলে দেখো, সংস্কৃত কৃত প্রত্যয়ের আমরা 1 নম্বরে লিখতে পারি। 1 নম্বরে আমাদের বইতে বলা হয়েছে অনট প্রত্যয় যুগে। আচ্ছা, এখানে অনট প্রত্যয় যুগে রস্যইটা থাকবে না। আচ্ছা, কেন থাকবে না সেই ব্যাখ্যাটা পরে দিচ্ছি। আগে আমরা মূল শব্দটা একটু লিখে নেই। আমাদের মূল শব্দ হচ্ছে নয়ন। তাহলে আমরা একটু মূল শব্দটা লিখবো হচ্ছে নয়ন। ওকে, জাকিয়া, ডান। সম্ভবত একজনের কমেন্টস, হ্যাঁ, যেটা মনে করেছিলাম, তিনার কমেন্টস চলে গেছে হচ্ছে স্পামে। আমাদের গ্রুপে লিসা হুসাইন নামের একজন রিকোয়েস্ট পাঠিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, লিসা হুসাইন যে রিকোয়েস্ট পাঠাইলো, লিসা হুসাইন কি আমাদের ভর্তি হয়েছে কিনা? তিনি জয়েন করার জন্য রিকোয়েস্ট পাঠিয়েছে, তিনি লিঙ্কই বা কোথায় পেলেন? লিসা হুসাইন, আমি একটু দেখে নিচ্ছি তো, দাঁড়াও, যে লিসা হুসাইন আমাদের মেম্বার কিনা। লিসা হুসাইন, হ্যাঁ, তিনি দেখা যায় আমাদের অ্যাডকৃত মেম্বার। তিনি আমাদের অ্যাডকৃত মেম্বার, এতদিন তিনি ছিলেন কোথায়? লিসা হুসাইন আজকে জয়েন হওয়ার জন্য অ্যাপ্রুভ মানে রিকোয়েস্ট পাঠিয়েছো। তাহলে লিসা এতদিন কোথায় ছিলা? লাভলি, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে আজকে আমরা প্রত্যেকটা শব্দ একদম ধরে ধরে পড়বো, যাতে করে কোনো শব্দই আমাদের বাদ না থাকে। আবারও বলি, কোনো শব্দই আমাদের বাদ না থাকে। শ্রবণ, কারণ কোনো শব্দ যদি বাদ না থাকে তাহলে পরীক্ষার হলে কমন পাওয়াটা সহজ। তাহলে এরকম কি কি আছে? এরকম আছে স্থান, এরকম কি কি আছে? এরকম আছে ভোজন, এরকম আছে কি নর্তন, আর কি আছে দর্শন। দেখো, এই কয়েকটা শব্দ আছে আমাদের 1 নম্বরে। তাহলে নয়নকে ভাঙলে কি কি পাওয়া যায়? আমাদের বইতে, মূল বইতে ছিল নি যুগ অনট, নি যুগ অনট, এবং পরবর্তীতে পরবর্তীতে এই নিযুক অনটকে আবার তারা বলেছে নে প্লাস অন। প্রশ্ন হচ্ছে কেন বসছে? এই যে নি, রস্বই অথবা দীর্ঘই, আমরা তো জানি রস্বই অথবা দীর্ঘইকার পরিবর্তে একার হয় গুণ অথবা বৃদ্ধির নিয়মে। তাহলে এই নিটা গুণের নিয়মে হয়ে গেছে নে। তোমাদের এত কিছু মনে রাখার দরকার নাই, সোজা কথা, এটা আমরা লিখবো না। এটা না লিখে আমরা ডাইরেক্ট ওই নে যুগ অনেকটাই লিখবো। তাহলে কি হবে? নে, নে প্লাস অন। প্রশ্ন হচ্ছে অনটের পরিবর্তে অন কেন লিখলাম? আমাদের ব্যাকরণ বইতে বলা হয়েছে প্রত্যয়ের যে অংশ বাদ পড়ে। এখানে প্রত্যয়ের যে অংশ মানে হচ্ছে অনট ছিল, এই অনটের টটা বাদ পড়েছে। এই প্রত্যয়ের যে অংশ বাদ দেওয়া হয় সাধারণত এটাকে ইথ বলা হয়। এই জন্যই বলছি যে এগুলো তোমাদের মনে রাখার দরকার নাই, কারণ এগুলো মনে রাখতে প্রকৃতি করতে ভুলে যাবে। এই জন্য নে প্লাস অন সমান সমান নয়ন, এটা হচ্ছে কৃত, এটা হচ্ছে ধাতু। তাহলে শ্রবণ, শ্রবণের ধাতু হচ্ছে শ্রু, তাহলে শ্রু প্লাস অন, তার নাম হচ্ছে শ্রবণ। স্থানের ধাতু স্থান নিজেই, স্থা প্লাস অন। ভোজনের ধাতু ভুজ, ভুজ, ভুজ প্লাস অন। আর নর্তন নৃত, কারণ আমরা জানি রেফ আগের ধ্বনিতে রিকার হিসেবে যায়। তাহলে নৃত প্লাস অন। দর্শনের ধাতু দৃশ, তাহলে দৃশ প্লাস অন, এর নাম হচ্ছে দর্শন। দৃশ প্লাস অন, এর নাম হচ্ছে দর্শন। লেখা শেষ হলে আবার কমেন্টস করবা ডান অথবা আলহামদুলিল্লাহ, ডান।
এই ক্ষেত্রে আমরা নিয়মটা একটু লিখে রাখি, মানে মনে রাখার জন্য। শব্দের শেষে এগুলো প্রত্যেকটাই অন উচ্চারিত হয়, যেমন নয়ন, শ্রবণ, স্থান, ভোজন, নর্তন, দর্শন। মানে শব্দের শেষে অন উচ্চারিত হলে প্রত্যয় হবে অন, প্রত্যয় হবে অন। আবার আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, যদি এই শব্দগুলো আমরা বলি কোন পদ, তাহলে এই প্রত্যেকটা শব্দ হচ্ছে ভাববাচক বিশেষ্য পদ। ভাববাচক বিশেষ্য পদ, তার মানে এগুলো ভাববাচক বিশেষ্য পদ গঠন করতে তৈরি হয়। ভাববাচক বিশেষ্য পদ গঠন করতে সংস্কৃত চিৎ প্রত্যয়ে অন শব্দটা বসে। আচ্ছা, তারপর 2 নম্বর। 2 নম্বরে বলা হলো কি? 2 নম্বরে বলা হলো হচ্ছে জ্ঞাত। 2 নম্বরে বলা হলো জ্ঞাত, এরপরে হচ্ছে খ্যাত, এরপরে হচ্ছে খ্যাত, এরপরে হচ্ছে ধরো গত, এরপরে ধরো হচ্ছে আচ্ছা ধরো দরকার নাই, তাহলে জ্ঞাত, খ্যাত, গত আমরা যদি 3টাই লিখি, তাহলে আমাদের বইতে এই জ্ঞাতের ধাতু দেওয়া আছে, জ্ঞান নিজে একটা ধাতু, তার মানে হচ্ছে এর জ্ঞান নিজে একটা ধাতু। আর শব্দের শেষে ত থাকলে প্রত্যয় হয় কয়তয়। শব্দের শেষে ত থাকলে প্রত্যয় হয় কয়তয়। এই নিজে একটা ধাতু, শব্দের শেষে ত থাকলে প্রত্যয় হয় কয়তয়। গত শেষে গত মানে যাওয়া, যাওয়ার ধাতু হচ্ছে গম, তাহলে গম শব্দ শেষে ত আছে, প্রত্যয় হবে কয়তয়। গম যোগ কয়তয়, গম যোগ কয়তয়। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি, শব্দের শেষে ত উচ্চারিত হলে, শব্দের শেষে ত থাকলে, শব্দের শেষে ত থাকলে প্রত্যয় হবে কয়তয়। তাহলে শব্দের শেষে যদি ত থাকে, তাহলে প্রত্যয় কি হবে? প্রত্যয় হবে কয়তয়। শব্দের শেষে ত থাকলে প্রত্যয় হবে কয়তয়। শেষ লেখা, হ্যাঁ, ওকে ওকে। এরপর আসো, আমাদের বইতে বলা হয়েছে বিশেষ নিয়ম, আমরা বিশেষ নিয়মগুলো একটু দেখবো। বিশেষ নিয়মে বলছে কয়তয় প্রত্যয় যুক্ত হলে নিম্নলিখিত ধাতুর হ্রস্বইকার হয়। আচ্ছা খেয়াল করি আমরা, বলা হয়েছে কিছু কিছু শব্দে কয়তয় প্রত্যয় যুক্ত হলে নিম্নলিখিত ধাতুর মধ্যে হ্রস্বইকার প্রত্যয় হয়। এখন আমাদের কথা হচ্ছে, যদি শব্দের মধ্যে হ্রস্বইকার থাকে, তাহলে তার পরিবর্তে আমরা কয়তয়টা দেব, আমরা এইভাবে পড়বো, মানে বইয়ের ঠিক উল্টাটা পড়বো। তাহলে কি কি আছে? আমাদের শব্দগুলো আছে পঠিত। আচ্ছা এই ক্ষেত্রে একটু লিখে রাখতে পারি বিশেষ নিয়ম, এটা হচ্ছে বিশেষ নিয়ম, মানে এগুলো নিয়মের মধ্যে পড়বে না। বিশেষ নিয়ম শব্দটা হচ্ছে পঠিত, এরপর হচ্ছে লিখিত, বিদিত, এগুলো কিন্তু ভাঙানো নাই বইতে। লিখিত, এরপর হচ্ছে বিধিত, লিখিত, বিদিত, এরপর হচ্ছে বেষ্টিত, বেষ্টিত, এরপর হচ্ছে চলিত, চলিত, পতিত, পতিত, এগুলো ভাঙানো নাই। আরো আছে লুণ্ঠিত, ক্ষুদিত, শিক্ষিত। মন নিচে হসন্ত নাই, না মন নিচে হসন্ত নাই। দেখো পঠিত, তাহলে এই শব্দের মাঝখানে কি উচ্চারিত হয়? ইত। যদি ইত উচ্চারিত হয় তাহলে ইতটুকু বাদ দিবা। পঠিত, ইতটুকু বাদ দিলে যা থাকবে তাই হচ্ছে ধাতু।
তাহলে ইত বাদ দিলে কি থাকে? পঠ। তাহলে পঠ হচ্ছে ধাতু, আর শব্দ শেষে ত আছে, প্রত্যয় হবে কয় তয়। মানে ইত উচ্চারিত হলে প্রত্যয় হয় কয় তয়। লিখিত, ইত বাদ দাও, ইত বাদ দিলে যা থাকে তাই হচ্ছে ধাতু, তাহলে লিখা হচ্ছে ধাতু। আর ইত, এইটার পরিবর্তে প্রত্যয় হবে কয় তয়? বিদিত। তাহলে হবে বিদ, ইত বাদ, ইত বাদ দিলে যে অংশটুকু থাকবে ওইটুকু হচ্ছে তোমার ধাতু। তাহলে বেষ্টিত, ইত বাদ দিলে কি হয়? বেস্ট। তাহলে বেস্ট যোগ ইতের পরিবর্তে প্রত্যয় হচ্ছে কয় তয়? চলিত, তাহলে কি হবে? চল, চল যোগ, তাহলে ইতের পরিবর্তে হচ্ছে কয় তয়? পতিত, তাহলে পত, পত যোগ ইতের পরিবর্তে প্রত্যয় কি হবে? প্রত্যয় হবে কয় তয়। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি শব্দের শেষে ইত উচ্চারিত হলে, শব্দের শেষে ইত উচ্চারিত হলে, শব্দের শেষে ইত উচ্চারিত হলে প্রত্যয় হবে, প্রত্যয় হবে কয় তয়? তাহলে শব্দের শেষে ইত উচ্চারিত হলে প্রত্যয় কি হবে? প্রত্যয় হবে কয় তয়? শেষ করলে কমেন্টস ডান। শেষ, ওকে। এরপরে এইটা এইভাবে লিখবো আমরা, যদি কোনো ধাতুর পর, কোনো ধাতুর শেষে, কোনো ধাতুর শেষে চ অথবা বর্গীয় জ থাকে, কোনো ধাতুর শেষে যদি চ অথবা বর্গীয় জ থাকে, তবে চ বর্গীয় জ এর পরিবর্তে ক হবে, এর পরিবর্তে কি হবে? ক হবে। মানে চ এবং বর্গীয় জটা কি হয়ে যাবে? ক হয়ে যাবে। চ বর্গীয় জ ক হয়ে যাবে কিভাবে? যেমন দেখো, শীত, শীত যোগ কয় তয়, তার নাম কি? তার নাম হচ্ছে সিক্ত। তাহলে চ হয়ে গেল এই ক, সিক্ত। শীত যোগ কয় তয়? সিক্ত। একইভাবে দেখো, মুচ, মুচ যোগ কয় তয়, একে বলা হয় মুক্ত। তাহলে চটা এই কতে রূপান্তরিত হয়, তাহলে মুক্ত। এরপর দেখো, ভুজ, ভুজ যোগ কয় তয়, তাহলে এর নাম হচ্ছে ভুক্ত, এর নাম হচ্ছে ভুক্ত, কারণ এগুলো ধাতু।
একটু বলি, তোমাদের পরীক্ষার হলে কোনো নিয়ম আসবে না, পরীক্ষার হলে আসবে এই শব্দগুলোর প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে। এই জন্য প্রকৃতি প্রত্যয়ের উদাহরণ তোমাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে মুখস্থ করতে হবে, যে সিক্তের ভাঙানো কি শীতযোগ কয়তয়, মুক্তের ভাঙানো কি বোধযোগ কয়তয়, ভুক্তের ভাঙানো কি বুধযোগ কয়তয়। মানে তোমাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে যেটা করতে হবে, যে শব্দের শেষে মানে কি আছে না আছে জানার দরকার নেই, এই শব্দটা প্রকৃতি প্রত্যয় যে এইটা এইটা তোমার মুখস্থ থাকতে হবে। কারণ সংস্কৃত কৃত প্রত্যয় গুলো একটু ভেজাইলা, ভেজাইলা মানে এগুলো কোনো নিয়ম মানে তেমন কোনো নিয়মে গঠিত নয়, এই জন্য আমাদেরকে এগুলো মুখস্থ রাখতে হয়। ওই লেখা শেষ, শেষ করে একটু কমেন্টস করো। শেষ হয়ে থাকলে বলো। নাই, কোনো সারা শব্দ নাই, বুঝছি। কি না, ওকে। উপর লিখবা স্টার দিয়ে, এছাড়া, এছাড়া কয়তয় প্রত্যয় পরে থাকলে, কয়তয় প্রত্যয় পরে থাকলে ধাতুর মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তন হয়। ধাতুর মধ্যে, ধাতুর মধ্যে কি হয়, বিভিন্ন ধরনের, ধাতুর মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তন হয়। কয়তয় প্রত্যয় পরে থাকলে ধাতুর মধ্যে কি হয়, ধাতুর মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তন হয়। কয়তয় প্রত্যয় পরে থাকলে ধাতুর মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তন হয়, সেটা কিভাবে? যেমন দেখো, যেমন গম, গম একটা ধাতু, প্লাস কয়তয়, এটা হয়ে যায় গত, আমরা একটু আগে এটা লিখেছিলাম কিন্তু। এরপর দেখো গ্রন্থ, গ্রন্থের ধাতু হচ্ছে গ্রন্থ, গ্রন্থ নিজে একটা ধাতু, গ্রন্থ যোগ হচ্ছে কয়তয়, তাকে কি বলা হয়? দেখো এটাকে বলা হয় গ্রথিত, তাহলে এই মূল শব্দটা হচ্ছে গ্রথিত, গ্রথিত। এরপর হচ্ছে সুর যুগ কয়তায় চূর্ণ, সুর, সুর বানান দীর্ঘ উকার, চয় দীর্ঘ উকার চু, না রস্য উকার, চয় রস্য উকার, দুঃখিত, সোর। তাহলে চোর যুগ কয়তয়, এর নাম হচ্ছে চূর্ণ, চূর্ণ। মানে বলছিলাম না ধাতুর বিভিন্ন রকম পরিবর্তন হয়। দেখো শীত, সরষের সি দ, শীত যোগ কয়তয়, যোগ কয়তয়, তাকে কি বলা হয়? তাকে বলা হয় ছিন্ন। এবার দেখো জন যোগ কয়তয়, জন যোগ কয়তয়, এর নাম কি? এর নাম হচ্ছে জাত, এর নাম হচ্ছে জাত। দা যোগ কয়তয়, দা যোগ কয়তয়, এর নাম হচ্ছে দত্ত। এরপর দহ যোগ কয়তয়, দহ যোগ কয়তয়, এর নাম হচ্ছে তোমার দগ্ধ, এর নাম হচ্ছে দগ্ধ। এরপর হচ্ছে বচ যোগ কয়তয়, এর নাম হচ্ছে উক্তি। মানে এগুলোর কোনো মিল নেই, ধাতুর এক এক রকম উচ্চারণ হবে, এই জন্য বলা হয়েছে ধাতুর বিভিন্ন রকম পরিবর্তন হয়। সরি, উক্তি না, উক্ত। আচ্ছা, বাম পাশের গুলো আশা করি তোমাদের লেখা শেষ। আমি বাম পাশের গুলো মুছলাম, কারণ এখানে অন্য উদাহরণ লিখবো, তোমরা ওইগুলো লিখতে থাকো। আর লেখা শেষ হলে তোর কমেন্টস করবা, কিন্তু সেই কমেন্টসটা করতেছো না। বপ, দেখো বপ যোগ কয়তয়, তাকে কি বলা হয়? তাকে নাম হচ্ছে উক্ত। শব্দটা হচ্ছে উক্ত, কিন্তু ভাঙানোতে বলতে হবে বপ।
এরপরে দেখো মোহ, পরিষ্কার মোহ, মোহ, মোহ যোগ কয় তয়, তাকে কি বলা হয়? তাকে বলা হয় মুগ্ধ। তাকে বলা হয় মুগ্ধ। মুগ্ধ। এরপর হচ্ছে ধরো যুধ যোগ কয় তয়, এর নাম হচ্ছে যুদ্ধ। যুদ্ধ, তাহলে এটা ধাতু। এরপরে ধরো হচ্ছে সপ, দন্ত শয় বয় প, সপ যোগ কয় তয়, কয় তয়, এর নাম হচ্ছে সুপ্ত। মানে কোন রকম মিল নেই। সংস্কৃত প্রত্যয় মানেই হচ্ছে কোন রকম মিল খুঁজে পাওয়া যাবে না, শুধু এগুলোকে মুখস্থ করে ফেলতে হবে। এই পাশটা এবার মুছি একটু। দেখো লব যোগ কয় তয়, তাকে বলা হয় লব্ধ। তাকে বলা হয় লব্ধ। এরপর দেখো শ্রীস, শ্রীস যোগ কয় তয়, তাকে বলা হয় সৃষ্ট। সৃষ্ট। হন যোগ কয় তয়, তাকে বলা হয় হত। তাহলে আমরা এগুলাকে মুখস্থ করে ফেলবো। লেখা শেষ হলে লেখো ডান। শেষ কিনা? ওকে। ওকে। এরপর দেখো গতি, মতি, শান্তি, শক্তি। তাহলে মতি হচ্ছে মন, তয়রসিকের কি আছে প্রত্যয় কয় তয়রসই। মতি হচ্ছে সরি, গতি হচ্ছে গম, দুঃখিত, গতি হচ্ছে গম, মতি হচ্ছে মন, তাহলে মন প্লাস কয় তয়রসি। শান্তি, শান্তি হচ্ছে সম, সম প্লাস কয় তয়রসি। শক্তি হচ্ছে শক, তাহলে শক, শক প্লাস কয় তয়রসি, এগুলাকে বলা হয় শক্তি। দেখো উক্তি, তাহলে উক্তি মানে বলা, বলার ধাতু হচ্ছে বস, তাহলে বস প্লাস কয় তয় ঋষি। ভক্তি, তাহলে ভক্তির ধাতু হচ্ছে ভজ, বস প্লাস কয় তয় ঋষি, এগুলোকে বলা হয় ভক্তি। হ্যাঁ রোজা আছি, কিনা একটা আজকেও রোজা আছি, যে একটানা 6টা রোজা, 6টা করে ফেলবো আর কি, কালকে থেকে শুরু করছি। এর মধ্যে আমার একটু ঠান্ডা ঠান্ডাও লাগতেছে, আজকে দেখলাম হাসিও দিলাম। আমার সমস্যা ছাড়তেছে না পিছু, আল্লাহ মাহমুদ ভালো জানে যে এর মধ্য দিয়ে কোন পাপটা মাফ করতেছে। কারণ অসুস্থ হলে ক্ষুদ্র ক্ষুদ্র পাপ গুলো মাফ হয়ে যায়।
শেষ করে ডান। তাহলে যদি বলি মুক্তি, তাহলে কি হবে বলতো? মুক্তি। তাহলে মুক্তিকে ভাঙালে হবে মুচ প্লাস হয়তো ঋষি, মুক্তি। মৌসুমী লেখা শেষ, মৌসুমী লেখছে ডান। মৌসুমী ছাড়া আর কেউ শেষ করো নাই? মৌসুমী ছাড়া কিন্তু আর কেউ কমেন্টস করো নাই। আচ্ছা, ভালো কথা। যাই হোক, তোমরা হয়তো কমেন্টস করবে না, নিয়ত করে রাখছো। এরপর হচ্ছে নিপাত নিষিদ্ধ। নিপাত মানে হচ্ছে যা কোনো নিয়ম মানে না। নিপাত নিষিদ্ধ, নিপাত নিষিদ্ধ সংস্কৃত কৃতপ্রত্যয়, মানে এগুলো সংস্কৃত কৃতপ্রত্যয় ভাবে গঠিত এবং হচ্ছে নিপাত নিষিদ্ধ। 3 ডান। বাকিদের খবর নেই। আচ্ছা দেখো, শব্দটা হচ্ছে গীতি। মানে গীতি শব্দটা ভাঙে এটাকে কোন রকম নিয়ম না মেনে রেখে। তাহলে গীতি, গীতি মানে গান, তাই না? আমরা গান গাওয়া অর্থে, গায়ক অর্থে জানি হচ্ছে গই শব্দটা বসে। গই হচ্ছে ধাতু। কিন্তু গীতির গায়ক আর গীতি দুইটা কিন্তু এক না। গীতি মানে গান, আর গায়ক মানে হচ্ছে যে গান গায়। আর সেই গায়কের ধাতু হচ্ছে গই। এই জন্য এটাকে নিপাতন বলে। মানে গীতিকে আনতে গেলে গায়কটাকে আমাদের লাগে, এই জন্য লাগে হচ্ছে গই। তাহলে গই প্লাস কয়তয় রস্যই, গই প্লাস কয়তয় রস্যই, এটাকে বলা হয় গীতি। এই জন্য এটা নিপাতনে সিদ্ধ। এরপর দেখো বুদ্ধি। বুদ্ধি একটা বিশেষ্য পদ, বুদ্ধির ঢেকি। তাহলে বুদ্ধি, তাহলে বুধ। দেখো বুধ, বুধ প্লাস কয়তয় ঋষি, এটাও নিপাতনে সিদ্ধ। এরপর হচ্ছে শক্তি। আমরা যে একটু আগে শক্তিটা লিখেছিলাম, শক্তি, শক্তিটা হচ্ছে শক, এটা নিপাতনে সিদ্ধ। শক প্লাস কয়তয় ঋষি, কারণ এই শক। করেছি স্যার কমেন্টস, হ্যাঁ এটাই করলা যে করছি কমেন্টস। তাহলে এই কয়েকটাকে বলা হবে নিপাতনে সিদ্ধ। আমাদের নুসরাত ম্যাডাম চুপ করে শুধু ক্লাসে জয়েন করে, কিন্তু একটা কমেন্টসও করে না। হ্যাঁ, ওকে, তাহলে লেখা শেষ। বুঝলাম, ওকে। আচ্ছা দেখো, এরপরে কর্তব্য, দাতব্য। কর্তব্য, দাতব্য, পঠিতব্য। পঠিতব্য, তাহলে শব্দ শেষে তব্য আছে, তাহলে রেফ আছে, রেফ থাকলে ক্রি, ক্রি যুক্তব্য, কর্তব্য, দাতব্য, দা যুক্তব্য, পঠিতব্য, পঠ যোগ হচ্ছে তব্য। এই ক্ষেত্রে আমরা একটা জিনিস বলবো, শব্দের শেষে তব্য থাকলে তা কর্মবাচ্য হয়। শব্দের শেষে তব্য থাকলে এই জাতীয় শব্দকে কর্মবাচ্য বলে। সব তব্য থাকলে তা কর্মবাচ্য হয়, কারণ সারা জীবনই কর্মবাচ্যের পরে তব্যটা ব্যবহৃত হয়। কর্মবাচ্যের পরে কি ব্যবহৃত হয়? তব্য ব্যবহৃত হয়। আবার দেখো, যদি বলা হয় করণীয়, করণীয়, তাহলে ক্রি যোগ অনীয়, ক্রি যোগ অনীয় তাকে বলা হয় করণীয়।
একইভাবে দেখো রক্ষণীয়, রক্ষণীয়, তাহলে এটাকে ভাঙলে পাওয়া যায় রক্ষ। এই রক্ষই হচ্ছে একটা ধাতু, রক্ষ প্লাস অনীয়, তাকে বলা হয় রক্ষণীয়। একইভাবে যদি আমরা বলি দর্শনীয়, তাহলে হচ্ছে দৃশ, দৃশ যোগ অনীয়, তাকে বলা হয় দর্শনীয়। যদি বলা হয় পানীয়, দেখো পান, তাহলে পান যোগ অনীয়, তাকে বলা হয় পানীয়। এরপরে ধরো হচ্ছে শ্রবণীয়, তাহলে শ্রু যোগ অনীয়, তাকে বলা হয় শ্রবণীয়। তাহলে এই ক্ষেত্রে আমরা কি মনে রাখবো? এই ক্ষেত্রে আমার মনে রাখতে হবে শব্দের শেষে অনীয় থাকলে তা ভাববাচ্য হয়। শব্দের শেষে অনীয় থাকলে, শব্দের শেষে অনীয় থাকলে তা ভাববাচ্য হয়। তাহলে শব্দের শেষে যদি অনীয় থাকে তাহলে সেটা কি হয়? ভাববাচ্য হয়। আচ্ছা, লেটে কেন যায় সেটা আমিও জানি না, অনেক লেটে আসে। শব্দের শেষে অনীয় থাকলে তা ভাববাচ্য হয়। হুম, শেষ করলে আবার একটু বইলো ডান। এরপর দেখো আবার দাতা, মাতা, ক্রেতা। এক্ষেত্রে তোমাদেরকে দুইটা জিনিস বুঝতে হবে। হ্যাঁ, দুটো জিনিস বুঝতে হবে, দাতা, মাতা, ক্রেতা। দাতা কি এক বচন, মাতা কি এক বচন, ক্রেতা কি এক বচন কিনা? দেখো এই শব্দগুলো এক বচন, দাতা এক বচন, মাতা এক বচন, ক্রেতা এক বচন, মানে এখানে সব একজনকেই বলা হচ্ছে। তাহলে যেখানে এরকম এক বচনাত্মক শব্দের শেষে তা থাকে তাহলে সেক্ষেত্রে তা এর পরিবর্তে ত্রিশ হয়। তাহলে দাতা, তাহলে দা যোগ ত্রিচ। এখন আমাদের বর্তমান বইতে, নতুন ব্যাকরণ বোর্ড বইতে এই ত্রিশ শব্দটা পরিহার করে তারা ত্রিশের পরিবর্তে তাই ব্যবহার করেছে। তাহলে তোমরা অবলিক দিয়ে লিখে রাখবা দা, দা যোগ ত্রিশ অবলিক তা। একইভাবে মাতা, মা যোগ ত্রিচ অবলিক তা। ক্রেতা, ক্রি প্লাস ত্রিচ অবলিক তা। তাহলে এগুলো হচ্ছে আমাদের ধাতু। আমরা মনে রাখার জন্য এখানে একটু লিখে রাখবো যে এক বচনাত্মক শব্দের শেষে তা থাকলে প্রত্যয়ে ত্রিশ হয়। এক বচনাত্মক শব্দের শেষে, এক বচনাত্মক শব্দের শেষে তা থাকলে প্রত্যয়, প্রত্যয় হয় ত্রিচ, প্রত্যয় হয় ত্রিচ।
শেষ করলে ডান? আশা করি শেষ। এরপর নায়ক, লেখক, গায়ক। আবার ভাববা না এগুলো হচ্ছে সন্ধি, সন্ধিতেও কিন্তু এই শব্দগুলো আছে, সন্ধিতেও কিন্তু এই শব্দগুলো আছে। তারপর হচ্ছে পাঠক, সন্ধিতেও কিন্তু এই শব্দগুলো আছে। তাহলে দেখো, নায়ক, নই, আমরা নায়কের সন্ধিতে কি জানি? নই, নই যুগ অক, কিন্তু অকের পরিবর্তে হবে কি? নক। নই যুগ অক, অকের পরিবর্তে হবে নক, কারণ অক থাকলে নক হয়। তাহলে নায়ক, নই, নই যুগ এই যে অক উচ্চারিত হয়, এই অকের পরিবর্তে হবে নক, নক হচ্ছে মূর্ধন্য, নক, নায়ক। লেখক, লেখ, লেখ হচ্ছে ধাতু, এর লেখক অক উচ্চারিত হয়, তাহলে নক হবে। গায়ক একইভাবে গই, তাহলে গই প্লাস কি হবে? নক হবে, গই প্লাস নক। পাঠক, পঠ যোগ অক উচ্চারিত হয়, এই অকের পরিবর্তে নক হবে। তাহলে শব্দের শেষে অক উচ্চারিত হলে, শব্দের শেষে অক উচ্চারিত হলে প্রত্যয় হবে, প্রত্যয় হবে নক। শব্দের শেষে অক উচ্চারিত হলে প্রত্যয় কি হবে? প্রত্যয় হবে নক। আচ্ছা, এখন তোমরা যেটা করবা, অবশ্যই তোমাদের কাছে নবম দশম শ্রেণী ব্যাকরণ বুক বই আছে, পুরাতনটা। নবম দশম না থাকলে আমার, তোমরা যেটা করবা, যারা এখানে জয়েন আছো মেসেঞ্জার গ্রুপে যাবা, মেসেঞ্জার গ্রুপে গেলে দেখবা হচ্ছে, আমি বলে দিচ্ছি কিভাবে দেখতে হয়, তোমরা হয়তো অনেকেই দেখো না। হ্যাঁ, আমাদের 19তম শিক্ষক নিবন্ধন মেসেঞ্জার গ্রুপ, একদম উপরে যে নামটা লেখা থাকে 19তম শিক্ষক নিবন্ধন, ঠিক সেই জায়গাতে একটা ক্লিক করবা। ওই জায়গাতে ক্লিক করলে নিচে তোমরা দেখতে পারবা যে, দেখতে পাচ্ছ কিনা আমি একটু দেখাচ্ছি। ধরো হচ্ছে এই আমাদের মেসেঞ্জার গ্রুপ, এই মেসেঞ্জার গ্রুপ 19তম শিক্ষক নিবন্ধন, জাস্ট এইখানে একটা ক্লিক করবা। এখানে ক্লিক করলে এরকমটা আসবে। এরকমটা আসলে আমরা এই যে ভিউ অল মিডিয়া ফাইল এবং লিঙ্ক, এখানে ক্লিক করবা। এ পর্যন্ত তোমাদেরকে যা যা দিচ্ছি, মানে যা যা পাঠাইছি, বা কোনো ছবি টবিও পাঠিয়ে থাকলে সেগুলো এখানে শো করবে। এইখানে যেটা করবা তোমরা, এখানে হচ্ছে কোনো ভিডিও দিছি কিনা, ফটো দিছি কিনা, কারণ আমাদের তো এটা দরকার নেই, আমাদের দরকার হলো ফাইল। তাহলে এখানে নিচে যাবা, মিডিয়া ফাইল লিঙ্ক, এই ফাইলে ক্লিক করবা। ফাইলে ক্লিক করলে দেখবা যে এ পর্যন্ত তোমাদেরকে কি কি দিছি, সন্ধি, এই যে বিসিএস ফুল বুক, অথবা সহজ বাংলা ব্যাকরণ এমসিকিউ মেন বই। তোমরা এই সহজ বাংলা ব্যাকরণ এমসিকিউ মেন বই এটাতে ক্লিক করবা, এটাতে ক্লিক করলে পিডিএফ পেয়ে যাবা, অথবা বিসিএস ফুল বুক এটাতে ক্লিক করলে পিডিএফ পেয়ে যাবা। এই পিডিএফ এ দেখবা যে আমাদের এই প্রকৃতিতত্ত্বের অধ্যায়টা আছে, সেখান থেকে এই প্রকৃতিতত্ত্বের অধ্যায়ে যা যা আছে সবগুলো পড়ে শেষ করবা। এখানে ম্যাক্সিমাম দেখবা তোমাদের পিডিএফ গুলো এখানে দেওয়া আছে, মানে অনেকগুলো পিডিএফ এখানে দেওয়া আছে। এই পিডিএফ গুলো এখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারো। কারণ তোমরা কখনো এখানে যাও কিনা আমার জানা নেই, বুঝতে পেরেছো কিনা? বোঝা গেছে? ওকে। তিনা লেখছে জি স্যার। তাহলে দেখো, আমাদের সংস্কৃত কৃতপত্রে আরো অনেক উদাহরণ আছে, বাট এগুলো তোমরা পড়লেই পারবা। তদিত প্রত্যয়, তদিত প্রত্যয় আমি যদি পড়াই তাও পারবা, না পড়াই তাও পারবা। কিভাবে? যেমন মনে করো, তদিত প্রত্যয় হচ্ছে নামবাচক শব্দগুলো বোঝানো হয়। মনে করো শব্দটা হচ্ছে হাতল, এটাকে ভাঙলে কি পাওয়া যায়? হাত প্লাস অল, হাতল। যেভাবে তুমি উচ্চারণ করবা ঠিক এইভাবেই ভাঙে। মনে করো পাবনাই, পাবনাই একটা শব্দ, এখানে তাহলে কি হবে? পাবনা, পাবনা প্লাস আই হবে প্রত্যয়, পাবনা প্লাস আই। এরপর মনে করো সরাই, সরাই, তাহলে কি হবে? সর যোগ আই, সর যোগ আই, এর নাম হচ্ছে সরাই।
ধরো শব্দটা হচ্ছে মিঠাই, তাহলে কি হবে? মিঠা যুগ আই, মিঠা যুগ আই, তার নাম হচ্ছে মিঠাই। আচ্ছা, এটা সরা যুগ আই, সরাই। ধরো শব্দটা হচ্ছে পাগলামি, পাগলামি, তাহলে কি হবে? পাগল যুগ তুমি, তাহলে পাগল যুগ তুমি, তার নাম পাগলামি। এরপরে মনে করো বলা হলো দোকানি, তাহলে দোকান যুগ ই, সোজা কথা দোকানি, তাহলে ভাঙালে হয় দোকান, দোকান প্লাস ই। তার মানে তদ্ধিত প্রত্যয়গুলো তুমি ঠিক যেভাবে জানা ছিল না। ধন্যবাদ স্যার। ওকে, হ্যাঁ ওইভাবে প্রতিদিন দেখবা, এখানে অনেক পিডিএফ আছে, আমার বাংলা বইয়ের ফুল পিডিএফ দেওয়া আছে। দোকানে, দোকান যোগ ই, তাহলে এইভাবে হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তার মানে তোমাদেরকে একটু এগুলা কি করতে হবে? এগুলো পড়তে হবে, এই শব্দগুলো খালি ভাঙানো পড়তে হবে। এগুলো তদ্ধিত প্রত্যয় কেন? কারণ এগুলো প্রত্যেকটা নামবাচক শব্দ, এগুলো হচ্ছে প্রত্যেকটা বিশেষ্য পদ। বিশেষ্য পদ বা নামবাচক শব্দ হলে সেগুলাকে তদ্ধিত প্রত্যয় বলে। তাহলে এই হচ্ছে প্রকৃতি প্রত্যয়। এখন আসো আগামীকালকের পরীক্ষা। আজকে কয় তারিখ? দেখো এখানেই যাবা, আবার এখানে গেলেই এই যে পরীক্ষার সিলেবাস, এই সিলেবাসটা দেখবা যে আজকে কয় তারিখ। আজকে হচ্ছে আমরা ফটোতে যাই, ও তোমরা তো পরীক্ষা ব্যাস না, পরীক্ষা ব্যাস তো ওইটা। আচ্ছা, আগামীকালকে তোমাদের যে পরীক্ষাটা থাকবে, আগামীকালকে পরীক্ষা থাকবে হচ্ছে এই প্রকৃতি প্রত্যয়ের উপরে। তাহলে প্রকৃতি প্রত্যয়টা আজকে সারাদিন পড়ো, কালকে সারাদিন পড়ো, তাহলে আগামীকালকে পরীক্ষা দিবা হচ্ছে প্রকৃতি প্রত্যয়। আগামীকালকে পরীক্ষা দিবা হচ্ছে প্রকৃতি প্রত্যয়। এবং আজকে আমি একটা অ্যাডভান্স ঘোষণা দিয়ে রাখি, আমার এখানে মাত্র 2জন স্টুডেন্ট আমাকে বলেছে তাদের মাস্টার্স পরীক্ষা। গ্রুপে আছে হচ্ছে কয়জন? 63 জন, আর ওই গ্রুপে আছে 65 জন। প্রকৃতি প্রত্যয়, এই প্রকৃতি প্রত্যয় আজকে পড়বা, পড়ে আগামীকাল পরীক্ষায়, আগামীকাল পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে না, বিশ্বাস করো আর না করো, আমি তাদেরকে গ্রুপ থেকে ছাঁটাই করব। কেন করব? কারণ একে তো হচ্ছে আমার তোমাদের এই ব্যাচের ক্লাস মোটামুটি শেষ দিকে চলে আসছে। হুম, দায়িত্ব কিন্তু পালন করেছি। এখন প্রশ্ন হচ্ছে তোমরা যদি কেউ পরীক্ষা না দাও, তাদের এই গ্রুপে থাকার কোনো প্রয়োজন নেই। কারণ হচ্ছে প্রথমত ক্লাস করো না, দ্বিতীয়ত পরীক্ষা দাও না। আবার তোমরা মাইন্ড করো না, তোমরা তো পরীক্ষা দিচ্ছ, তোমরা তো ক্লাস করতেছো। যারা করে না তারাও তো এই ভিডিও যদি পরে দেখে, এই অন্ততপক্ষে তারা যেন শব্দটা শুনতে পারে, তাদেরকে আমি গ্রুপ থেকে ছাঁটাই করব। তাদেরকে গ্রুপে রাখার কোনো প্রয়োজন নেই। কালকে লিস্ট দেখে দেখে, মানে যে কজন পরীক্ষা দেবে তাদেরকে রেখে বাকিগুলোরে গ্রুপ থেকে বাদ দিয়ে দিব। কারণ এই গ্রুপে অনেকেই আছে যে ধরো আমাকে বলছিল শুধু একবার যে আমার একটু জয়েন করে দেন, আমি পরে টাকা দিব। হয়তো এখন পর্যন্ত সে টাকা পাঠায়ও নাই, আমি তার কাছে টাকা চাইও নাই। অথচ আমি বর্তমানে যে কি পরিমাণ সমস্যায় আছি এটা তোমরা কল্পনাও করতে পারবে না, যে তোমাদের কারো কারো কাছ থেকে টাকা ধার করে নিয়ে চলতেছি, মানে এটা একটা সমস্যায় আছি। যদিও এটা আমার জীবনের করা ভুল, সেই ভুলের কারণে খেসারত আমাকে দিতে হচ্ছে। তারপরেও তাদেরকে কিছু বলি নাই। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে 65 জন স্টুডেন্ট, মাত্র ক্লাস করো 5 জন 6 জন, এটা প্রতিদিনই এরকম হয়। সুতরাং তাদেরকে আর গ্রুপে রাখার কোনো দরকার নেই, তাদেরকে গ্রুপ থেকে দেখে দেখে আজকে বাদ দিব। ঠিক আছে, আল্লাহ হাফেজ। তাহলে আজকে এ পর্যন্তই। কালকে পরীক্ষা দিবে এটা, আর কালকে ক্লাস আছে, কালকে ক্লাসের নোটিশ জানিয়ে দিব।